নমস্কার ফেসবুক লাইভে। আমি আজকে আবার বাংলাতে ফেসবুক লাইভে আসতে বাধ্য হলাম। কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি যে আহ, আজকে আমি বিশেষ করে নাগরিক সুরক্ষা মঞ্চ এবং সেই মিজু কনভেনশনের যে জয়েন্ট মুভমেন্ট কমিটির যে মিজু কনভেনশন এবং নাগরিক সুরক্ষা মঞ্চের কিছু তথ্য আমি তুলে ধরব এবং রাজ্যবাসীর কাছে উত্থাপন করব এবং কিছুটা দাবি রাখব। আপনারা মনোযোগ সহকারে একটু ধৈর্য ধরে শুনুন এবং যতটুকু পারেন আপনারা শেয়ার করে কমেন্ট শেয়ার করে আপনারা সহযোগিতা করবেন। যতটুকু পারেন বেশি বেশি করে শেয়ার করবেন, কেননা এই নাগরিক সুরক্ষা মঞ্চ এবং মিজু কনভেনশনের দ্বারা আমাদের ত্রিপুরা রাজ্যতে একটা ভয়াবহ সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকেই দেখা যায় এবং ঘটেও গিয়েছিল। ঘটনাটা অনেক দিন আগে থেকেই সচেতন লোকেদের কাছে বার্তাটা পৌঁছিয়ে দিয়েছিলাম, কিন্তু কেউ কর্ণপাত করেনি। এর জন্যই বিগত দিনে দেখেছি যে দুটি প্রাণ হারাতে হলো। সেখানে আমাদের ফায়ার সার্ভিসের একজন বিশ্বজিৎ দেববর্মা এবং সেখানকার লোক একজন শ্রীকান্ত দাস বলে। কিন্তু সেই তথ্য এবং প্রকৃত ঘটনা আবার তুলে ধরতে চাই। আমি প্রথমেই বলেছিলাম এবং আজকে আবার বলতে বাধ্য হচ্ছি, কেননা সেই নাগরিক সুরক্ষা মঞ্চ এবং এই মুহূর্তে দেখছি যে সেই নাগরিক সুরক্ষা মঞ্চ এবং সেই চন্দন চ্যাটার্জিদের মতো লোকেরা আর কি দপ্তর কি না বলে বহিরাগত লোকেরা এসে এখানে কিছু উগ্র সংগঠনদেরকে লেলিয়ে দিয়ে কিছু উচ্ছৃঙ্খল লোকেদেরকে নিয়ে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল বাঙালি সংগঠন, কিছু উচ্ছৃঙ্খল অবৈধ এবং উগ্র সংগঠনদেরকে নিয়ে ওনারা ত্রিপুরা রাজ্যে জাতিগত দাঙ্গা সৃষ্টি করার পরিকল্পনা অনেকদিন আগে থেকে চালিয়ে এসেছিল এবং আজকে পর্যন্ত দেখছি যে দুটি প্রাণ সেখানে হারাতে হলো। এরপরেও আমি আজকে আবার বলতে বাধ্য হচ্ছি, কেননা আন্দোলনের নামে অত্যাচার, আন্দোলনের নামে হত্যা লীলা, আন্দোলনের নামে উচ্ছৃঙ্খল, আন্দোলনের নামে অনেক কিছু খুন খারাপও ওনারা করে ফেলল। কিন্তু এরপরেও দেখছি সরকারের পক্ষ থেকে কি যেন একটা জামাই আদর বাপ করে ওনাদেরকে বেলায় হাম্বাই ত্রিপ্রাসাদ জিএস। তা আজকে আমি বলতে বাধ্য হচ্ছি এই কারণেই যে বিগত দিনে দেখেছি যে আন্দোলনের নাম করে ভারতীয় আইনবিধি না মেনে 144 দ্বারা আইন ভঙ্গ করে এবং সেখানকার বিধায়ক, সেখানকার প্রশাসন, সেখানকার এসডিএম সাহেবা যে 144 দ্বারা আইন জারি করেছিল সেটাকে অবাধ্য করে ভারতীয় আইনবিধি অমান্য করে আন্দোলন করার পরে সেখানে দুটি প্রাণ হারাতে হলো। কিন্তু আজকেও আমি বলবো যে মিথ্যা সংবাদ এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে এই সেই পিনাকনাথ জনসমক্ষে এভিডেন্স থাকার পরেও সেই পিনাকনাথ এবং সেই নাগরিক সুরক্ষা মঞ্চ, এক কথা আমি তো বলবো সেটা নাগরিক সুরক্ষা মঞ্চ এক নাম্বার দায়ী এবং সেটাকে যেই পেছনে থেকে মদত জুগিয়েছে সেই চন্দন চ্যাটার্জিদেরকে অ্যারেস্ট যদি করতো তাহলে মনে হয় সমস্যাটা দ্রুত গতিতেই সমাধান হয়ে যেত। কিন্তু জানি না কিসের জন্য পেছনে কার ইঙ্গিত, পেছনে কে উংলি লেলাচ্ছে, তা জানার জন্য ত্রিপুরাবাসী অপেক্ষায়। এবং আমি একজন ত্রিপুরাবাসী হিসেবে এবং জনসাধারণ হিসেবে আমি জানতে চাই, কিছু প্রশ্ন তুলে ধরতে চাই। প্রথমেও আমি তুলে ধরেছি, আজকে আবার বলবো। সেখানে দেখেছি যে নাগরিক সুরক্ষা মঞ্চ কিছু পেজ এবং কি বাঙালি যুব ছাত্র সমাজ নাকি আমরা বাঙালি বলে কিছুটা পেজ যে অসত্য ঘটনাকে সাজিয়ে সাজিয়ে তুলছে এবং সাম্প্রদায়িক বীজ বপন করছে, সেটা কিন্তু জনসমক্ষে চলে আসার পরেও রাজ্য সরকারের নজরে কেন আসেনি এখনো পর্যন্ত। বিগত দিনে দেখেছি আন্দোলন ওরা
আন্দোলন করতে পারে ভারতীয় আইনবিধিকে না মেনে। আর অন্য কেউ যদি তিপ্রা জাতিদের মধ্যে যে কোনো সংগঠন যখন আন্দোলন চালাতে যায় তখন অবৈধ বলে ঘোষণা করা হয়, পুলিশ বাহিনী দিয়ে 144 ধারা আইন প্রয়োগ করে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, আমাদের তিপ্রা জাতিদের আন্দোলনকারীরা ভারতীয় আইনকে মান্য করে, এর জন্যই 144 ধারা আইন প্রয়োগ করার পরে অ্যারেস্টও হয়ে যান। কিন্তু বিগত দিনে দেখেছি সেই নাগরিক সুরক্ষা মঞ্চের লোকেরা, এসডিএম সাহেবা 144 ধারা আইন প্রয়োগ করার পরেও ওনারা আইন ভঙ্গ করে সেই কাঞ্চনপুর থেকে পানিসাগর পর্যন্ত আন্দোলন দিনকে দিন চালিয়ে যাওয়ার পর একটা সাম্প্রদায়িক ডাইরেক্ট তিপ্রা জাতিদের উপর আঘাত করল। কিন্তু এখনো পর্যন্ত অ্যারেস্ট করতে পারেননি কেন? রাজ্য সরকারের কাছে সেই কথাটা জানতে চাই। এর জন্যই বলি সবাইকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে সাহায্য করুন, এবং আমি বাংলাতে শেষ হলে হিন্দিতেও আবার লাইভ করব, আপনারা সহযোগিতা করুন। সেই বার্তা সবার কাছেই পৌঁছানোর অতি প্রয়োজন। আজকে আমি আবার সেই বিগত দিনের সেই প্রশ্নটা আবার তুলে ধরব যে কয়েকদিন আগে দেখেছি আমি আবার কাঞ্চনপুর নাগরিক সুরক্ষা মঞ্চের যে পেজে, কয়েকটা পেজে আমি দেখতে পেয়েছি যে শ্রীকান্ত দাস, হ্যাঁ শ্রীকান্ত দাস মারা গেছে। তাকে সরকারের তরফ থেকে এমপি সাহেবা নিজে গিয়েও তাকে ক্ষতিপূরণ বাবদ টাকা দান করে এসেছেন। তাতে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে, যেই আইন অমান্য করবে, যেই আইন ভঙ্গ করবে তাকেই জামাই আদর। সেটা আবার কোন দেশের আইন, কোন দেশের নীতি, কোন দেশের নিয়ম, কোন রাজ্যের নীতি, কোন রাজ্যের নিয়ম, সেটা জানতে বাকি রইল না। তাহলে সাম্প্রদায়িক কাকে বলবেন? যখন সিএবির আন্দোলন, সেটা বাঙালির বিরুদ্ধে আন্দোলন ছিল না, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আন্দোলন ছিল। জিরানিয়া মাধব বাড়িতে আন্দোলন চলাকালীন একদিনের আন্দোলনে সেখানে গুল্লি চালানো হলো। আমাদের তিপ্রা জাতিদের ভাইদের উপর গুল্লি চালানো হলো। কাকে এমপির ফান্ড থেকে, কাকে এমএলএর ফান্ড থেকে, কাকে মন্ত্রীর ফান্ড থেকে কত টাকা দেওয়া হয়েছে ক্ষতিপূরণ বাবদ? দোকান পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দেওয়া হয়েছে, কতটুকু ক্ষতিপূরণ দেওয়া হয়েছে জনসমক্ষে তুলে ধরুন। বিবাহর আনুষ্ঠানিক প্রোগ্রামে গিয়ে সেখানে লাঞ্ছনা বঞ্চনা করা হয়েছে, সেটার ক্ষতিপূরণ কতটুকু দেওয়া হয়েছে? আর প্রত্যেক মুহূর্তে সেই কাঞ্চনপুর নাগরিক মঞ্চরা উত্তেজনামূলক বাক্য, উত্তেজনামূলক পোস্ট করে যাচ্ছে, কিন্তু রাজ্য সরকার চুপ কেন? রাজ্য সরকার কেন এখনো পর্যন্ত নজর দেননি? সেই গন্ডাছড়াতে সাম্প্রদায়িক কাকে বলে আমি আজকে বলছি। আমরা বললে সাম্প্রদায়িক আর আপনারা করলে সাম্প্রদায়িক হয় না, সেটা কি করে হয়? কম্প্রোমাইজ একতরফা হয় না কখনো। কম্প্রোমাইজ যদি করতে হয় উভয় তরফ থেকে করতে হয়। বিগত বছর সিএবির আন্দোলনে সেই কাঞ্চনপুর নাগরিক মঞ্চরা বারবার 10 ডিসেম্বরের কথা উত্থাপন করে মানুষের মনে আবার আঘাত সৃষ্টি করতে চায়। কাঞ্চনপুরে কি হয়েছে, কাকে কি করা হয়েছে নাকি, সেই আন্দোলনটা ছিল 1-2 দিনের মাত্র, কিন্তু 1-2 দিনের আন্দোলনকে ওনারা সইতে পারেনি। আক্রমণ কারা করেছিল? আমি প্রত্যক্ষদর্শী, আমাদের মনুবাজারে আমি প্রত্যক্ষদর্শী। সেই আন্দোলনে আমি লিডিংয়ে ছিলাম 10 ডিসেম্বরে। আমরা কেন্দ্র সরকারের বিপক্ষে বা কেন্দ্র সরকারের কাছে আমরা আর্জি জানিয়েছিলাম, বাঙালির বিরুদ্ধে নয়, অবৈধ অনুপ্রবেশকারী সেই সিএবির আন্দোলন আমরা করতে যাচ্ছিলাম। এভিডেন্স আছে আমাদের কাছে, প্রমাণ আছে। প্রমাণ থাকার ফলেও আমরা এখনো পর্যন্ত রাজ্যকে শান্ত রাখার জন্য আমরা কম্প্রোমাইজে
যেতে বাধ্য হয়েছে। আমাদের লং ট্রাইবেলিতে আমরা কম্প্রোমাইসে উভয় তরফ থেকে, বাঙালির তরফ থেকে এবং আমাদের তিপ্রা জাতির তরফ থেকে আমরা কম্প্রোমাইসে চলে গিয়েছি। কিন্তু আক্রমণটা কারা করেছিল? 1-2 দিনের আন্দোলন সইতে পারেনি ওরা। এর জন্যই বলি বারবার, মন্ত্রীলাল কাইপেংকে আমরা হারিয়েছি আমাদের সেই আন্দোলনে, মন্ত্রীলাল কাইপেংকে, সেই সিএবির আন্দোলনে। সেই কথাটা বারবার বলতে চেয়েও না, সেই কথাটা বারবার বলে উস্কিয়ে দিতে চাইও না। রাজ্যটাকে অশান্ত সৃষ্টি করার চেষ্টা করিও না। এর জন্যই বলি, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি হস্তক্ষেপ করুন। এই অবৈধ নাগরিক সুরক্ষা মঞ্চর প্রতি আপনার দৃষ্টিটা একটু আকর্ষণ করুন। আপনারা, মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের কাছে আমার অনুরোধ, আপনারা যদি সেই গন্ডাছড়া থেকে অপহৃত ব্যক্তিকে বাংলাদেশ থেকে আপনারা উগ্রপন্থীদের হাত থেকে তুলে আনতে পারলেন, সাকসেস পেয়েছেন, কিন্তু তাহলে সেখানে কাঞ্চনপুরে সেই আমাদের ফায়ারম্যান, আপনার রাজ্য সরকারের একজন কর্মচারী ফায়ারম্যানকে সেই নাগরিক সুরক্ষা মঞ্চের উগ্র সংগঠনরা দিন দুপুরে এভিডেন্স সহকারে, ভিডিও ফুটেজ সহকারে পিটতে খুন করে ফেলল। কিন্তু এখনো পর্যন্ত আসামিরা কোথায়? খুনও করবে ওরা, আবার বড় গলায় আওয়াজও তুলবে ওরা। সেটা কিভাবে হয়? অনেক দিন দেখেছি, অনেক দিন জায়গা আমরা অ্যাভয়েড করে যাব বলে আমরা অ্যাভয়েড করে এসেছি, কিন্তু বলতে বাধ্য হচ্ছি এই কারণেই, খুনও করবে উনারা, আইনভঙ্গ করবে উনারা, আবার দোষারোপটা চাপাবে আমাদের তিপ্রা জাতিদের উপর, আমাদের মহারাজের উপর। যেই মহারাজ অসুস্থতায় ভুগছে, সেই মহারাজকে এখনো পর্যন্ত কে বা কারা কোনো একটা সংগঠন নিজের সংগঠনের নাম ধরে আন্দোলন চালাচ্ছে, সেটাতেও পর্যন্ত আমাদের মহারাজকে আক্রমণ করবে। সেটা আমরা তিপ্রা জাতিরাও আপনারা নিয়ন্ত্রণে যদি আনতে না পারেন, আমরাও বাধ্য হব যে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য আমরাও সিদ্ধান্ত নেব। যদি আপনারা না পারেন, যদি আপনারা হস্তক্ষেপ না করেন, যদি ওনাদের যে সাম্প্রদায়িক হুস্কানি, ওনাদের যে উগ্র ভাষাটাকে যদি বদ্ধ করতে না পারেন, আর সেই মিথ্যা সংবাদ প্রচারটাকে বদ্ধ যদি করতে না পারেন, আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। এখনো পর্যন্ত দেখছি বিশ্বজিৎ দেববর্মাকে, ফায়ারম্যান সেই বিশ্বজিৎ দেববর্মাকে দিন দুপুরে পিটতে খুন করা হলো। এরপরেও বলছে নিউজ ভ্যানগার্ড নাকি বাংলা সংবাদ মাধ্যম এবং সেই নাগরিক সুরক্ষা মঞ্চের লোকেরা বলছে যে বাইক দুর্ঘটনায় নাকি মারা গেছে, মোটর সাইকেল দুর্ঘটনায় নাকি মারা গেছে। তাহলে কি আমরা অন্ধ? ত্রিপুরাবাসী কি অন্ধ? ভারতবাসী কি অন্ধ? এত প্রমাণ তথ্য থাকার সত্ত্বেও রাজ্য সরকার কেন এখনো পর্যন্ত সেই খুনিদেরকে, সেই আসামিদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করতে পারেন না? কিন্তু বলতে বাধ্য হচ্ছি আজকে, সেই গন্ডাছড়াতে যে অপহৃত হওয়ার পরে যে তুরজুরভাবে আপনারা অপারেশনটা চালিয়েছেন রাজ্য সরকার, অসংখ্য ধন্যবাদ। সাকসেসও পেয়েছেন আপনারা, এর জন্য ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রাজ্য পুলিশকে। কিন্তু আমাদের তিপ্রা জাতির সেই নিরীহ ব্যক্তিদেরকে আপনারা সন্দেহজনকভাবে কেন অ্যারেস্ট করতে পারলেন? সেটা কিন্তু ST/SC অ্যাট্রসিটি অ্যাক্টকে অমান্য করা। তথ্য প্রমাণ না থাকার সত্ত্বেও সন্দেহজনকভাবে সেই নিরীহ ব্যক্তিদেরকে, আমাদের তিপ্রা জাতির সেই 3-4 জনকে আপনারা অ্যারেস্ট করে আদালতে সুপর্দ করলেন।
কিন্তু সেই কাঞ্চনপুরে দিন দুপুরে একদম তথ্য প্রমাণ সহকারে পিটতে পিটতে খুন করল, ভিডিও তথ্য ছবির তথ্য থাকার সত্ত্বেও এখনো পর্যন্ত সেই কাঞ্চনপুর নাগরিক সুরক্ষা মঞ্চের লোকেদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয় না। আবার প্রেস মিট করে করে নিউজ মিডিয়ারা সেখানে গিয়ে আরও মদত জুগিয়ে যাচ্ছে। প্রেস মিট করে করে আমাদের মহারাজ, আমাদের যেই মহারাজ আমাদের ত্রিপুরা জাতির না, শুধু আমাদের রাজ্যবাসীর, এই ত্রিপুরা রাজ্যের রাজ্যবাসীর অহংকার, এই রাজ্যের রাজ্যবাসীর যেই রাজবংশকে নিয়ে আমরা গর্ববোধ করি, যেই রাজবংশের সেই রাজবাড়ি, সেই নির্মহলটাকে নিয়ে সারা পৃথিবীর লোকেরা, সারা রাজ্যের লোকেরা, সারা ভারতবাসীরা সেই ত্রিপুরাটাকে জানে। সেই রাজ পরিবারের আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্যকে আপনারা প্রত্যেক দিন যে কোনো একটা সংগঠন যদি কিচ্ছু করে, একটা ত্রিপুরা জাতির প্রতি কি করে উগ্রপন্থী বলতে পারেন? একটা ত্রিপুরা জাতিকে কি করে ল্যাংটা বাহিনী বলতে পারেন? কিন্তু এরপরেও রাজ্য সরকার এখনো চুপ। রাজ্য সরকার এখনো পর্যন্ত কড়া পদক্ষেপ নেন না। বলতে বাধ্য হচ্ছি সেই কাঞ্চনপুর নাগরিক সুরক্ষা মঞ্চ এবং মিজু কনভেনশনরা অবৈধভাবে, এক নাম্বার তো সেখানেই আপনারা ভালো করে বুঝতে পারেন যে এক নাম্বার ভারতীয় আইন 144 ধারাকে অমান্য করে আন্দোলন চালিয়েছিল ওরা। তাতেই তো আইন অমান্যকারীদের আপনারা অ্যারেস্ট করতে পারেন। আর যেই মিজু কনভেনশন ত্রিপুরা রাজ্যে থাকার পরেও মিজোরামের 130 ভোটার চলে যায়, তখন নাগরিক সুরক্ষা মঞ্চরা সেখানে মদত জুগিয়েছিল। আপত্তি না জানানোর কথাই তো মদত জুগানো। তাহলে প্ল্যানিংটা কোথায়? সেই চন্দন চ্যাটার্জি এসে বলে যাবে আই সিলটর ফুয়া, সিলেট নাকি ভারতকে শিক্ষা দিয়েছিল। সিলটর পুয়া এখানে এসে আমাদের ভারতে, আমাদের ত্রিপুরা রাজ্যে এসে শিক্ষা দেবে, আর এখানের কিছু গুন্ডা বাহিনীরা, কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল বাঙ্গাল সংগঠনরা, সেই নাগরিক সুরক্ষা মঞ্চরা আন্দোলন চালাবে, উচ্ছৃঙ্খল করবে, মৃত্যু মিছিল করবে। কিন্তু রাজ্য সরকারের মুখে কুলুপ। আর রাজ্য সরকারের তরফ থেকে বুড়ি সম্মান জানানো, যার মানে কি আন্দোলন করো, তোমরা আন্দোলন চালাও, উচ্ছৃঙ্খল করো, আমরা পুরস্কার দিয়ে যাব, 2 লাখ 2.5 লাখ 3 লাখ করে পুরস্কার দিয়ে যাব। তোমরা আইন ভঙ্গ করো, আমরা পুরস্কার দিয়ে যাব। পানিসাগর পিএসের বা কাঞ্চনপুর পিএসের ওসি, এসডিপিউ, এসপিরা তখন কোথায় ছিল? যেই এসডিপিউর পিএ বা পিজি কি সিনহা ছিল, আমি নামটা, সমরজিৎ সিনহাকে এখনো পঙ্গু করে ফেলে রাখা হয়েছে ঘরে। আর সেই কথা আমি আজকে আবারও বলবো রাজ্য সরকারের কাছে এবং সেই বাংলা সংবাদ মাধ্যমের কাছে আমি আবার অনুরোধ রাখবো যে নাগরিক সুরক্ষা মঞ্চরা নিউজ ভ্যানগার্ডে একটা ইন্টারভিউ দিয়েছিল, ফোনের বার্তালাপে, যে বলেছিল সেখানে শ্রীকান্ত দাসকে ট্রাইবেল পুলিশ গুলি করছে। সেই ট্রাইবেল পুলিশ যে গুলি করেছিল সেটার প্রমাণ জনসমক্ষে তুলে ধরা হোক। আর যদি জনসমক্ষে তথ্য প্রমাণ সহকারে যদি তুলে না ধরা হয়, অযথা অকারণে ত্রিপুরা জাতিদের উপর এভাবে ট্রাইবেল পুলিশ গুলি করছে বলে আপনারা মিথ্যা সংবাদ প্রচার করতে পারেন না। রাজ্য সরকার এর প্রতি নজরদারি করুন। বিশ্বজিৎ দেববর্মাকে খুন করা হয়েছে, পিটতে আঘাত করতে, সেটার ভিডিও ফুটেজ আছে। সেই এসডিপিউর পিজি
সমরজিৎ সিনহাকে পিটতে 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 ঘর থেকে ওর বন্দুক ওর গুল্লি ছিনিয়ে নেওয়া হয়েছে। সেই বন্দুকটা কোথায় ছিল, সেই গুল্লিটা কোথায় ব্যবহার করা হয়েছে, কিভাবে ব্যবহার করা হয়েছে, সেটার ভিডিও ফুটেজ থাকবে না কেন? যদি সমরজিৎ সিনহাকে আঘাত করার ভিডিও ফুটেজ থাকে, তাহলে সেখান থেকে সমরজিৎ সিনহার যে বন্দুক ছিনিয়ে নেওয়া হয়েছে সেটার ভিডিও ফুটেজ থাকবে না কেন? তাহলে সেটা তো প্ল্যানিং বেসিক করা হয়েছিল। আর তখন সেখানের এসডিপিও এবং সেখানের ওসির ভূমিকা কি ছিল, ডিএসপি এসপির ভূমিকা কি ছিল, আর সেখানের বাঙালি স্টাফরা কোথায় ছিল? রাজ্য সরকারের কাছে অনুরোধ, সেটাকে তীক্ষ্ণ নজরে আপনারা একটু তথ্যটা বের করুন, সবকিছু বেরিয়ে আসবে। আর বারবার নাগরিক সুরক্ষা মঞ্চের পেজে আপনারা দেখতে পাবেন সবসময় সাম্প্রদায়িক, সবসময় আমাদের মহারাষ্ট্রকে আক্রমণ, তিপ্রা জাতিদের উগ্রপন্থী একখা দেওয়া, তিপ্রা জাতিদেরকে ল্যাংটা বাহিনী একখা দেওয়া। প্রকৃত ল্যাংটা অ্যাকচুয়ালি বলতে গেলে কারা ছিল, আপনারা একটু ইতিহাস, পুরানো ইতিহাস একটু তুলে ধরুন। 1971 সালের ছবিগুলো একটু কালেক্ট করুন, তখন দেখতে পাবেন যে প্রকৃত ল্যাংটা বাহিনী কারা ছিল। আমি বলতে চাই না, আপনারা নিজের থেকে একটু তথ্য বের করে দেখুন, একটু ছবি তথ্য করুন, পেয়ে যাবেন প্রকৃত ল্যাংটা বাহিনী কারা ছিল। আর বারবার আপনারা উগ্রপন্থী বলছেন। উগ্রপন্থী কারা? যেই মঞ্চ উগ্র, সেটাকেই উগ্র মঞ্চ, সেটাকেই উগ্রপন্থী বলা হয়। আমাদের সেই বিশ্বজিৎ দেববর্মাকে অনেকে বলে শুধু পিনাকনাথকে অ্যারেস্ট করতে হবে। না, শুধু পিনাকনাথ কেন, নাগরিক সুরক্ষা মঞ্চ সেখানে দায়ী না? চন্দন চ্যাটার্জি সেখানে দায়ী না? পেছন থেকে যে শক্তি জুগিয়েছিল, আমার বাঙালি জাতিকে কিছু বলিও না, আমার বাঙালি জাতিকে বললে চিরি লাইমু, ফারি লাইমু, খাই লাইমু, বাঙালি ঐক্য জিন্দাবাদ, জয় বাংলা। আর পইলা জাতি উলো পার্টি যখন মহারাজ বলে তখন সাম্প্রদায়িক হয়ে যায়। আর জয় বাংলা যদি ভারতে এসে আমাদের ত্রিপুরা রাজ্যে এসে জয় বাংলার গান করলে সেটা সাম্প্রদায়িক হয় না। আর সেটার পরিষ্কার প্রমাণ আজকে পাওয়া গেল, সেই যে উগ্রপন্থী সংগঠন বা উগ্রবাদী সংগঠনের সাজানো ঘটনা। আমি আজকে আরো বলতে চাই যে সাজানো ঘটনা, তাদের যেই সাজানো ঘটনা, যেই নাগরিক সুরক্ষা মঞ্চ একটা অবৈধ সংগঠন, সেটা চন্দন চ্যাটার্জিদের মতো লোকেরা, পিনাকনাথের মতো লোকেদের কাছে, অনুপনাথদের মতো লোকরা একত্রে উচ্ছৃঙ্খল সৃষ্টি করে। আর আমি বলতে চাই আজকে গত 27 তারিখ সেই নাগরিক সুরক্ষা মঞ্চের অনুপনাথ বাহিনীর দ্বারা তিপ্রা জাতি না, শুধু ওদের কাছে শুধু তিপ্রা জাতি না, একটা বিজেপির সক্রিয়, আমি অ্যাকচুয়ালি এখানে রাজনীতি খেলতে চাচ্ছি না বা রাজনীতির কথা বলতে চাচ্ছি না, কিন্তু যে একটু শুভবুদ্ধি সম্পন্ন বা ভালো একটু চিন্তাধারা করবে, তাদেরকে ওরা দেখতে মানে ভালো নজরে দেখতে ওদের অসহ্য হয়। দেখেছি সেখানে একজন 27/12/2020 সেখানে একজনকে অ্যাটাক করা হয়েছে, বিজেপির কর্মী শরৎ দাস, 50 বছর, সন অফ শশাঙ্ক দাস, PS কাঞ্চনপুর, নর্থ ত্রিপুরা। তাদেরকে যারা অ্যাটাক করেছিল, বিকাশ দাস, পিঙ্কু দাস, আরও অঙ্কুশ দাস, না আর কারা কারা। আমি বলতে চাই অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরা রাজ্যে ST/SC অ্যাট্রসিটি অ্যাক্ট বানানোর অর্থই এটা যে SCরাও কিন্তু বঞ্চিত। আমি আজকে বলতে চাই সেই নাগরিক সুরক্ষা মঞ্চের আন্দোলনে কেন সেই নাথদের একজনও কিচ্ছু হলো না, কিন্তু শ্রীকান্ত দাস সেখানে প্রাণ দিতে হয়েছে। যারা গরিব, যারা বঞ্চিত লাঞ্ছিত, ওরাই আন্দোলনেও প্রাণ দিতে হয়েছে। শ্রীকান্ত দাস
কিন্তু শ্রীকান্ত দাসকে কোন ট্রাইবেল পুলিশ গুলি করেছিল সেটার প্রমাণ দিতে হবে। আমরা সেই প্রমাণটা চাইব জনসমক্ষে তুলে ধরার জন্য। সব কিছুর যদি প্রমাণ থাকে, অযথা এইভাবে আমাদের তিপ্রা জাতিদের উপর ট্রাইবেল পুলিশ গুলি করছে বলে বারবার শুধু আমাদের জাতির উপর আক্রমণ করা, সেই বাক্যটা কিন্তু একটা জাতির উপর আক্রমণ করা। সেই ট্রাইবেল পুলিশ যে গুলি করেছিল সেটার প্রমাণ যদি তুলে না ধরে, আবার বিশ্বজিৎ দেববর্মাকে মোটর দুর্ঘটনায় মারা গেছে বলে যদি বারবার মিথ্যা সংবাদ প্রচার করা হয়, আর সেই যে খুনি আসামিদেরকে যদি গ্রেপ্তার না করা হয়, তাহলে আমরাও গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য আমরাও চিন্তাধারা নেব।